রংপুর নগরীর তালাবদ্ধ একটি ভবন থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা রংপুর জেলা স্কুলের ধর্ম বিষয়ক প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, প্রাথমিক পড়ুয়া সন্তান প্রিয়ম চক্রবর্তী ও সদ্য স্নাতকোত্তর শেষ করা মেয়ে প্রার্থী চক্রবর্তী। শনিবার রাত 11টার দিকে নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজের 3তলা বাসা থেকে দুর্গন্ধযুক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে একে একে স্কুল শিক্ষক সহ তার পরিবারের আরও 3 জনের সহ মোট 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় বাসার একটি কক্ষে। এছাড়া তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ বাসার মেঝে, ছাদ ও সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর পুরো বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। সিআইডি সহ অন্যান্য তদন্তকারী কর্মকর্তারা এই ঘটনার আলামত সংগ্রহ করছেন। প্রাথমিকভাবে ঘটনাটির কারণ জানা না গেলেও স্বজন ও এলাকাবাসীর ধারণা, শহরে বহুতল ভবনের বাড়িতে একা থাকতেন সাবেক ওই শিক্ষক পরিবার। ডাকাতির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের। কোনো শত্রুতা আমাদের জানা মতে নাই, কারণ উনি তো জেলা স্কুলের টিচার, ওনার শত্রু তো থাকার কথাই। লোকজন মনে করছে টাকা পয়সা তো পাইছে, সরকারি চাকরি করে, রিটায়ার্ড করছে, কয়েক কোটি টাকা পাইছে, হয়তো বাসায় আছে, যেখানে টার্গেট করে রাখছে, এটাই বুঝছে। তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, ঘটনাস্থল থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, মহানগরীর মধ্যে একটা দিনে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ বলছে প্রাথমিকভাবে আসলে ডাকাতির আলামত, এখন পর্যন্ত তাদের ধারণা সেটি। আসলে এই ধারণা কতটুকু সত্যি এবং ঘটনাস্থলে কি দেখছেন সবকিছু মিলিয়ে জানাবেন আমাদের। হিমাদ্রি, আসলে রাত 11টার পরপরই যখন আসলে তার যে গণপতির যিনি সেলিকা আছেন, তিনি বারবার তাকে টেলিফোনে ফোন করছিলেন এবং ফোনে না পেয়ে পরবর্তীতে তার স্বামীকে জানান, অর্থাৎ গণপতির ভাইরা ভাই যিনি, তারপরে একজনকে মোটরসাইকেল নিয়ে আসলে এই বাড়িতে পাঠিয়ে দেয়। এসে দেখা যায় যে বাড়িটি আসলে 4 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং বাড়িঘর তালাবদ্ধ ছিল। এরপর তারা আসলে জানালা ভেঙে যখন দুর্গন্ধ এবং বাসার আসবাবপত্র যখন এলোমেলো অবস্থায় দেখতে পায়, তারপরে স্থানীয়দের সাথে নিয়ে পুলিশকে খবর দেওয়া হয় এবং খবর দেওয়ার পর একে একে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ যে বিষয়টি বলছে যে আসলে নিহত এই 4 জনের গলার মধ্যেই আঘাতের চিহ্ন রয়েছে এবং যেভাবে আসবাবপত্র এবং অন্যান্য কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে আসলে ডাকাতিরই আলামত তারা আসলে খেয়াল করছেন। তবে আমরা গণপতির যিনি আসলে নিকটতম আত্মীয় বিশ্বজিৎ রায়, তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি বলছেন যে আসলে এই গণপতি বাবু তিনি আসলে জেলা স্কুলের ধর্ম বিষয়ক শিক্ষক ছিলেন। গেল 1 বছর আগে তিনি অবসরে যান। অবসরে যাওয়ার পরে একটি হোমিওপ্যাথিকের চেম্বার দিয়ে হোমিও চিকিৎসা চালিয়ে আসছিলেন এবং 1 বছর ধরেই তাকে বিভিন্ন ফোন নাম্বার থেকে ফোন করে তাকে নানাভাবে হুমকি ধামকি এবং বিভিন্ন ধরনের থ্রেটমূলক বা হুমকিমূলক কথাবার্তা বলা হচ্ছিল। কী ধরনের কথা বলেছে সেই বিষয়টি তিনি বলতে রাজি হননি এবং কারা হুমকি দিচ্ছিল সেটিও বলেননি এবং এ সংক্রান্ত থানায় তেমন কোনো সাধারণ ডায়েরিও করা হয়নি। তিনি সেই বিষয়টি বলছিলেন। আর অন্যান্য যারা আত্মীয় রয়েছেন এবং এলাকাবাসী রয়েছেন, তারা যে বিষয়টি বলছেন যে গণপতিবাবু এলাকার মানুষজনের সাথে খুব বেশি মিশতেন না, একা থাকতেই পছন্দ করতেন, এই বাড়িতেই তিনি থাকতেন। 4 দিন ধরে বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলেও তারা এই বিষয়ে খোঁজ রাখেননি। আমি একটু ছবিতে আপনাকে দেখাতে চাই যে ভবনে গণপতি এবং তার পরিবার থাকতো, সেই ভবন এবং ভবনের পাশেই আরেকটি ভবন রয়েছে। এই ভবনটির মালিকের নাম হচ্ছে দেবু বর্মন। এই ভবনে একজন ভাড়াটিয়া রয়েছেন যার নাম হিমাংশু। তিনি 1.5 বছর ধরে ভাড়া থাকছেন। এই ভবনে একজন মাত্রই ব্যক্তি তার পরিবার নিয়ে থাকেন, হিমাংশু রায়। আমরা তার ভবনে উঠেছিলাম। এই ভবনে ওঠার সময় আমরা দেখেছি একটি ছাদ বাগানও রয়েছে। সেই ছাদ বাগান থেকে কিংবা ভবনের 2য় তলা থেকে সরাসরি দেখা যাচ্ছে যে গণপতির মরদেহ এবং দুর্গন্ধ ছড়িয়ে আসছে। কিন্তু ঘটনার 3 দিনেও এই হিমাংশু বা তার পরিবার কোনো দুর্গন্ধ পায়নি এবং একই সাথে এখানে ডাকাতি বা কোনো ধরনের যে শব্দ সেটিও তারা পায়নি। এটি আসলে নিকটবর্তী প্রতিবেশীর যে ঘটনা সেটি বললাম।
আশপাশে অন্যান্য যে বাড়িগুলো সেগুলো আসলে এতটা কাছে নয় যতটা এই ভবন কাছে। অর্থাৎ এই ভবন থেকে সরাসরি যেমন গণপতির মরদেহ দেখা যাচ্ছে, একই সাথে দুর্গন্ধও ভেসে আসছে। তবে এই ভবনের যে ছাদ বাগান আছে সেই ছাদ বাগানে হিমাংশু বাবু এবং তার যে স্ত্রী কাকুলি রানী তিনি নিয়মিতই সেখানে পানি দেন, কিন্তু তারা কোনো দুর্গন্ধও পাননি এবং একই সাথে মরদেহও দেখতে পারেননি। সব কিছু মিলিয়ে স্থানীয় এবং পুলিশ যে বিষয়টি বলছে, টোটাল বিষয়টি একটি আসলে এখন পর্যন্ত ধাঁধার মধ্যে রয়েছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কেন ঘটলো, কি উদ্দেশ্য ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজবার জন্য এই মুহূর্তে মাঝে তার একটি বিষয় জানার ছিল, সেটা কি গণপতি সেটা নিজস্ব ভবন নাকি ভাড়া বাসায় থাকতেন গণপতি? আর আশপাশে যে প্রতিবেশীর কথাগুলো বলছেন, আপনারা গিয়ে সেখানে দুর্গন্ধ পেয়েছেন, আশপাশে কি আর কোনো প্রতিবেশী ছিল না সেই হিমাংশু বর্মন ছাড়া? হিমাংশু বর্মন আসলে খুব নিকটতম প্রতিবেশী, আশপাশে অন্য প্রতিবেশীরাও ছিলেন। তারা যে বিষয়টি বলছেন তারা আসলে বিদ্যুৎবিহীন অবস্থায় দেখেছেন। আর যেহেতু গণপতিবাবু এলাকার মানুষজনের সাথে খুব বেশি মিশতেন না, সেই কারণে তারা আসলে বাড়ি পর্যন্ত খোঁজ করতে আসেননি। আর এই ভবনটি গণপতিবাবুর নিজস্ব ভবন। তিনি অবসরে যাওয়ার পর ব্যাংক লোন নিয়ে এবং তার অবসরকালীন যে ভাতা সেই টাকা দিয়ে এই ভবন করেছিলেন এবং পরবর্তী সময়ে তিনি হোমিও চিকিৎসক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে নগরীর সমবায় মার্কেটে একটি হোমিও চেম্বারও খুলে বসেছিলেন। সেখান থেকে ৩-৪ দিন আগেও লোকজন চিকিৎসা নিয়েছিল। তবে গেল বুধবারের পর এই গণপতিবাবু বা তার পরিবারের লোকজনকে এলাকাবাসী বা অন্যান্য নিকট আত্মীয়রা তাদেরকে দেখেননি। আচ্ছা, যারা চিকিৎসা নিতে আসেন বলেছেন, তারা কি গত 4 দিন ধরে কেউ সেখানে চিকিৎসা নিতে আসেননি? বা তার যে রোগী তারা থাকে, তারা তো নিয়মিত সেখানে ট্রিটমেন্ট পারপাসে থাকে, সেখানে আসে। এই বিষয়ে কি কোনো তথ্য জানতে পেরেছেন? কোনো রোগী সেখানে এসছে কিনা তার খোঁজ করতে? এর মধ্যে আমরা একজন রোগীর সাথে কথা বলেছি, অর্থাৎ গণপতি বাবুর যিনি ভাইয়ের মেয়ে, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি যে বিষয়টি বলছেন, গেল বুধবার তার ছেলের মাধ্যমে তার দোকান থেকে আসলে শুধুমাত্র ওষুধ নিয়ে গিয়েছিলেন এবং এরপর আমরা আর কোনো রোগীকে খুঁজে পাইনি যারা আসলে এই কয়েকদিন চিকিৎসা নিয়েছেন। তবে তিনি যে বিষয়টি বলছেন, বুধবারের পর থেকে গণপতির কাছ থেকে কোনো চিকিৎসার বিষয়ে কিংবা পারিবারিক যে সম্প্রীতির বিষয়ে যে কথাবার্তা, সেই আলাপ আলোচনা কারোর সাথেই হয়নি। তবে তার যিনি নিকটতম আত্মীয় বিশ্বজিৎ রায়, তিনি যে বিষয়টি বলছেন, 3-4 দিন ধরে তাদেরকে অনলাইনেও পাওয়া যাচ্ছিল না এবং একই সাথে মোবাইলের যে মুঠোফোন, 4 জনেরই মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। ফলে সন্দেহবশতভাবেই একজনকে তিনি মোটরসাইকেল নিয়ে এই বাড়িতে পাঠিয়েছিলেন যে আসলে তারা বাড়িতে আছেন কিনা। পরবর্তীতে এসেই দেখেছেন এমন একটি দুর্ঘটনার বিষয়। মাজেদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।